আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ডিউটিতে আছি এখন এই মুহূর্তে। ডিউটিতে বসে বসে আমি আমার ক্যাম্পের এবং আমার যেই ট্রেনিং চলাকালীন সময়কার সেই সময়কার কিছু ভাইদের কথা মনে করতেছিলাম। তো মনে হলো যে না, সেই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকেই দেখি যে প্রবাসে আসার পরে ব্যর্থ হন। তো ব্যর্থ হয়ে নিজে ফিরে যান, অথবা এখানে থেকে হয় প্রবাসের বদনাম করেন, অথবা কোম্পানির বদনাম করেন, অথবা কাজটার বদনাম করেন। কিন্তু আমি এমনও মানুষ দেখছি যারা আসলে কাজ পাগল, যারা কাজকে ভালোবাসে। সে যে কাজই হোক না কেন, যেমনই হোক না কেন, যেখানেই হোক না কেন, কাজ করতে হবে, টাকা কামাইতে হবে, এটাই থাকে মূল লক্ষ্য। তো এই মুহূর্তে আমার এমন উদাহরণ আমার অনেক আছে। আমি প্রথম শুরু করতে যাচ্ছি একজন একটা ছেলেকে দিয়ে, যার নাম হচ্ছে সোহেল। ওকে, ওর নাম ছিল সোহেল। তো আমি যেই ক্যাম্পে থাকতাম খাওয়ানিজে, সেখানে একটা বাংলা বাজার ছিল। সেই বাংলা বাজারে তাকে আমি দেখতাম, সে মাছ কাটতো। দুবাইতে আপনি মাছ কেনার পরে মাছ কাটানোর জন্য পেমেন্ট করতে হয় কেজি প্রতি। তো আমি ওই সোহেলকে দেখছিলাম যে মাছ কাটতো, সে কেজিতে 1 টাকা করে নিত। মার্কেট থেকে কাটলে কেজিতে 2 টাকা লাগতো, কিন্তু সে 1 টাকা করে কাটতো। তো সেই সোহেল কিন্তু এখন গাড়ি পেয়েছে। গাড়ি পেয়ে হচ্ছে যে নর্মাল ট্যাক্সি থেকে ভ্যান, ভ্যান থেকে এয়ারপোর্ট, এখন এয়ারপোর্টে আছে। সে খুব একটা শিক্ষিত নয়, দেখতে খুব একটা স্মার্ট নয়। একদম দেখলে মনে হবে যে না, আপনার হয়তো কৃষক ঘরের ছেলে, হ্যাঁ, বা মূর্খ একটা মানুষ। এরকম আপনি দেখলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন। আমি আসলে যতবার তাকে দেখছি ততবারই আমি নিজে খুব অবাক হয়েছি যে আসলে এই সোহেলকে দিয়ে এত কিছু হবে আমি ভাবি নাই। তো এই ছিল সোহেলের গল্প। সোহেল কিন্তু ওই মাছ কাটাকাটি করে গাড়ি পাওয়ার আগে 5 লক্ষ টাকার উপরে বাড়িতে পাঠাইছে, ওর নিজের মুখে বলা আমাকে। ওকে, তারপরে তো যখন সে গাড়ি পাইছে তখন থেকে সে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে এবং প্রতি মাসে খুব ভালো করে, এবং তার ভালোর ফল হিসাবে সে কিন্তু এখন দুবাই ট্যাক্সির যে সর্বোচ্চ জায়গা এয়ারপোর্ট ট্যাক্সি, সেখানে গিয়ে কাজ করতেছে। এরপরে যদি দ্বিতীয় কারো কথা বলি, তাহলে আমার একটা ক্যান্ডিডেট আমি আনছিলাম। তো ছেলেটার নাম হচ্ছে আলী কাদের। আলী কাদের খুব শুকনা লেকলেকা একটা ছেলে, কিন্তু ওর মধ্যে যে এত চেষ্টা আছে, এত স্পিড আছে, এত স্পিড আছে, আমি কল্পনাও করতে পারিনি। ও আসার পর থেকেই কোনো দিন সে বসে থাকে নাই, একটা দিনও আমার মনে হয় সে পারলে বসে থাকে নাই। সে যা পাইছে, যেখানে পাইছে সেটাই করার চেষ্টা করছে। একবার আমার মনে আছে, খুব গরমের মাঝখানে সে লেবারি করতে গেছিল কনস্ট্রাকশন হাউজে। সে লেবারি করতে গেছিল। তো সেই লেবারি করতে গিয়ে গরমের কারণে সে অজ্ঞান হয়ে গেছিল এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি খবর পাওয়ার পরে তাকে গিয়ে দেখে আসছিলাম। তো সেই আলী কাদের কিন্তু তার ওই কাজের চেষ্টায় তারপরে ধীরে ধীরে সে উপরের দিকে গেছে। প্রথমে লেবার টেবারেও করছে, এরপরে বিভিন্ন হোটেলে থালাবাটিও মাজছে, আমাকে ওই হাঁড়ি পাতিল যেটা মাঝে হয়, প্লেট ব্রিজ, এবং ইভেন্টের কাজ করছে, ভ্যালেট পার্কিং করছে। ইভেন ও আমাকে একদিন একটা ছবি পাঠাইছিল, যে ছবিতে সে দেখাইছে সে বুর্জ আল আরবে সর্বোচ্চ সে কাজ করছে হাউসকিপিং হিসেবে। তার মানেই তার যেই চেষ্টা, তার যেই ইচ্ছা শক্তি, তার যে কাজ করার মনোভাব, সেটা তাকে কোন পর্যন্ত নিয়ে গেছে একবার চিন্তা করে দেখেন। এরপরে আসেন আলী কাদের কথা যদি বলি, আলী কাদের কিন্তু এখনও খুব ভালো ইনকাম করে। গাড়ি পাওয়ার পরে সে আবার গাড়িতে মনোযোগী হয়েছে। যখনই সে গাড়ি চালায় বা ডিউটি করে তখন সে মনোযোগ দিয়ে করে এবং ভালো ইনকাম করে, সর্বোচ্চ ইনকামটা করে। এই মুহূর্তে সে নর্মাল গাড়ি থেকে ভ্যানে গেছে কিনা বা বড় কোনো প্রতিষ্ঠানে গেছে কিনা আমি অনেকদিন যাবত যোগাযোগ হয় না, কিন্তু যতক্ষণ আমার পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ ছিল, তাকে আমি খুব ভালো জায়গায় দেখছি এবং সবসময় সে পরিশ্রমী ছিল। চেষ্টা, মানে কোনো কাজকে সে ছোট করে দেখে নাই। এবার আরেকটা লোকের কথা আমি বলবো, তার নাম হচ্ছে রবি ভাই। রবি ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে, মনে হয় একটু মূর্খটুকো ছিল, হ্যাঁ, নাটাখাটা করে একটা লোক ছিল। তো যাই হোক, সে লাইসেন্স পেতে
ড্রাইভিং লাইসেন্স পেতে মনে হয় 11 বার গিয়ে সে লাইসেন্সটা পাইছে, 10 বার সে ফেল করছে। তো এই রবি ভাই যে এত চেষ্টা করবে, এত লাইগা থাকবে, তারপরেও সে সফলতা অর্জন করবে সেটা আমিও ভাবি নাই। আমি আমাদের বাংলাদেশিদের মধ্যে 7 বার না যেন 8 বার পর্যন্ত দেখছিলাম একজনকে, এছাড়া দেখি না। কিন্তু রবি ভাই 11 বার গিয়ে পাশ করছে এবং এখন প্রায় মাঝে মাঝে তার সাথে আমার রাস্তায় দেখা হয়। তো রবি ভাই এই 11 বার চেষ্টা করার জন্য সে সময় কিন্তু দুবাই ট্যাক্সি আনলিমিটেড প্যাকেজটা ছিল না। 3 বার ফেল করলে 4বার থেকে নিজের পকেট থেকে টাকা দেওয়া লাগতো, 840 দিরহাম করে, বাংলা টাকায় যা 27,000 টাকা সমান। তো এরকম 27,000 টাকা সে বাংলাদেশ থেকে, মানে তার বাড়ি থেকে যদি 11বারে সে পাশ করে থাকে, তাহলে 3বার সে কোম্পানি থেকে পাইছিল 10, 7, 3, 8বার সে নিজের টাকা দিয়ে পরীক্ষা দিছে। এটা হচ্ছে চেষ্টা লেগে থাকা। ঠিক আছে, এমনি আরও অনেক উদাহরণ আছে যাদেরকে আমি চোখের সামনে দেখছি। আরেকটা ছেলের কথা মনে পড়ে আমার, নামও সোহেল নামের ছেলেগুলো কি বেশি পরিশ্রম হয় নাকি ভাই? যাই হোক, ও যখন থেকে গাড়ি পাইছে তখন থেকে আমি ওরা দেখছি ক্যাম্পে, আমার চোখের সামনে দেখা হয়েছে, মুখ চেনা চিনি, কিন্তু খালি এদিক সেদিক শুনতেছি যে একটা ছেলে খুব ভালো করে, একটা ছেলে খুব ভালো করে, প্রথম মাস থেকে 35। হ্যাঁ, ছেলেটা কে? পরে একদিন আমার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে, পরে চিনলাম আমি ওকে। কি শুনছি ওর নামে, যে ও প্রথম থেকেই 35 করে, মানে 1.5 লক্ষ টাকার মতো ইনকাম করে বাংলা টাকায়। সে প্রতি মাসে 1 লক্ষ টাকা সেভ করে 10 মাসে 10 লক্ষ টাকা বাড়িতে পাঠাইছে, তার নিজের মুখে আমাকে বলা। ঠিক আছে, তো এরকম উদাহরণ টানলে বা এরকম মনে পড়লে অনেকের কথাই মনে পড়বে। অনেকেই আছেন যারা এখানে কাজ করতে আসেন। ও আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার একটা ক্যান্ডিডেট, যাকে নিয়ে আমি মনে হয় ভিডিও বানাইছি, ওই ভাই, হ্যাঁ, আমাদের দেলোয়ার ভাই। তো উনি প্রচুর পরিশ্রম করছেন, অনেক কাজ করছেন। হ্যাঁ, কী কাজ করছেন আমার ঠিকঠাক ক্লিয়ারলি বলেন নাই, কিন্তু আমার মনে আছে যে একদিন সে প্রথম যখন আমরা গাড়ি পাই, সেই সময় আমাদের শুরুর দিকে গাড়ি পার্টনার মেলে না, ওইভাবে ফিক্সড গাড়ি পাওয়া যায় না, স্ট্যান্ড বাই গাড়ি চালাইতে হয়। দুবাই ট্যাক্সির প্রথম ধাক্কাটাই একটা ক্যান্ডিডেটের কাছে এটাই লাগে যে প্রথমে কি রুমে কিছু খারাপ ব্যবহার দেখতে হয়, পার্টনার মেলে না, নিয়মিত যাইতে হয়, সিরিয়ালে দাঁড়াইতে হয়, ওদের গালাগালি শুনতে হয়। ওই সময়টাতে আমরা ভেঙে পড়ি বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, তো ওই দেলোয়ার ভাইকে আমি একদিন দেখতেছি যে সে স্লিপ পাওয়ার পরে খুব খুশি। আমি জিজ্ঞাসা করলাম, কারণটা কি ভাই? স্লিপ পাইছেন, সবার তো মন খারাপ হয়। পরে বলে, ভাই স্লিপ পাইছি তোমার ভালো হয়েছে, আমি এখন যেটা কাজ করব। মানে সে পার্ট টাইমে কাজ করে, আগেও কাজ করছে গাড়ি পাওয়ার আগে, এবং সে এখন গাড়ি পেয়ে গেছে, কিন্তু সে তার কাজের নেশা, কাজের চেষ্টা, ইচ্ছা সেটা সেম আছে। সে গাড়ি পাওয়ার পরে যখন তাকে স্ট্যান্ড বাই স্লিপ দেওয়া হইলো, সে খুশি হয়ে গেছে, কারণ সে ওই দিন আরেকটা কাজে গিয়ে হয়তো 50 টাকা, 60 টাকা, 70 টাকা একটা কামাই করতে পারবে। তো এই যে গল্পগুলো আমি বললাম ভাই, এগুলো কোনো মিথ্যা গল্প না। ঠিক আছে, আমি এগুলো আপনাদেরকে জানাচ্ছি বা বলতেছি এই কারণে যে প্রবাস এমন একটা জায়গা যেখানে আপনার 1 টাকা আপনি যদি এখানে কামাই করেন, আমি দুবাইয়ের কথাই বলি, অন্য দেশের কথা বলে লাভ নেই, আমি দুবাইয়ের কথা বলি, আপনি এখানে যদি 1 টাকা আয় করেন বাংলা টাকায় 33.50। তো যারা টাকার মূল্যায়ন করেন তারা এটাকে বুঝেন যে আসলে আমি যদি এখানে পরিশ্রম করে 1 টাকা কামাই, সেটা আমার বাংলাদেশে 34 টাকা। ঠিক আছে, তো যাদের মধ্যে চেষ্টা আছে, ইচ্ছাশক্তি আছে, টাকার মূল্যায়ন করে, এবং যারা কাজকে ছোট করে না, কাজকে কাজ মনে করে, কাজের পাগল থাকে, তারা এখানে সফল হবেই হবে। এবং আমি এই ধরনের লোকই আশা করি। আমাকে যারা যখন কেউ নক দেয়, জিজ্ঞাসা করে বা বলে যে ভাই আমি যেতে চাই, তখন তাকে আমি তার স্টোরিটা শুনতে চাই, জানতে চাই। হ্যাঁ, এবং তাকে সবার আগে আমি একটা সাবধান করি যে ভাই কেন প্রবাসে আসবেন, প্রশ্ন করি আমি তাকে, কেন প্রবাসে আসবেন। হ্যাঁ, প্রবাসের মানেই তো হচ্ছে যে জীবনটা অন্যরকম জীবন। আপনি তো আপনার যেই স্বপ্ন, প্ল্যান, পড়ালেখা, যে একটা ট্র্যাকে ছিলেন বাংলাদেশে, সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ। আপনি যে এখন প্রবাসে যেতে চান, আপনার তো সব চেঞ্জ হয়ে যাবে, নতুন করে রিস্টার্ট করতে হবে। তো এসব কথাবার্তা আমি কিন্তু মানুষে বলি, নিজের ভাইয়ের মতো করে তার কাছ থেকে জানতে চাই এবং তাকে সাবধান করি এবং বোঝার চেষ্টা করি যে আসলে তার মধ্যে ওই পটেনশিয়ালটা আছে কিনা যেটা থাকলে এখানে সফল হওয়া যায়। এটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে আমার চোখের সামনে যেমন সফলতার গল্প বললাম, ঠিক তেমনি অসফল হওয়ার গল্পটাও অনেক বেশি। আমি দেখছি এখানে কাজকে নাক সিটকায়, পরিশ্রমকে ভয় পায়, তারপরে আরাম খোঁজে, হ্যাঁ, ঘুমায় থাকতে চায়, রেস্ট করতে চায়, ঘুরতে চায়। তারপরে কিছু মানুষ আসে যারা হচ্ছে যে দেশে হয় আসামি ছিল,
এরা এসে এখানে গা ঢাকা দিতে চায়। কিছু মানুষ আছে বাংলাদেশে নেশাখোর ছিল, তারা এসে নেশার জগতে হারা যেতে চায়। হ্যাঁ, আরও স্বাধীনতা পায় এখানে। এখানে আপনি চাইলেই নষ্ট হয়ে যেতে পারবেন, আপনি চাইলেই নিজেকে চেঞ্জ করতে পারবেন। যার কারণে আমি চেষ্টা করি এমন কিছু ক্যান্ডিডেটকে আনার জন্য যাদের আসলে প্রয়োজনটা অনেক বেশি, যাদের টাকার ক্ষুধা আছে, অভাব আছে, অনটন আছে, পিছুটান আছে, সংসারের মায়া আছে, টাকার মায়া আছে এবং টাকা কামানোর মতো একটা প্রচুর ইচ্ছা শক্তি আছে। এই ধরনের মানুষ আনলে শান্তি লাগে এবং তারা যখন চোখের সামনে সফল হয় তাদের সফলতা দেখতে ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকদিন যাবত ভাবতেছিলাম। আজকে একটু সময় সুযোগ হলো, একটু ফ্রি ছিলাম, এই কারণে আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। কারো সফলতার গল্প বলবো, অথবা কারো ব্যর্থতার গল্প বলবো, অথবা কোম্পানির প্রসেসের কথা বলবো, অথবা প্রবাসের নিয়মকানুনের কথা বলবো। যেটাই বলে না কেন, আছি আপনাদের সাথে। আল্লাহ যতদিন চায় সুস্থ রাখে, বাঁচায় রাখে, অবশ্যই আপনাদের মাঝে থাকার চেষ্টা করব এবং আপনাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করব। আমার দ্বারা যদি আপনাদের একটু উপকার হয়, একটা পরিবার ঘুরে দাঁড়ায়, একটা মানুষ সফল হয়, তাহলে আমার খুব শান্তি লাগে ভাই। কিছু টাকা হয়তো আমি আয় করি, কামাই করি, কিন্তু আসলে ওই শান্তিটা থেকে টাকাটা কিছু না। ঠিক আছে? টাকার চাইতেও অনেক অনেক বড় সফলতা, অনেক অনেক বড় শান্তি, অনেক অনেক বড় পাওয়া হচ্ছে আমার ওই মানুষগুলোর সফলতা, ওদের মুখের হাসি। আর সেই হাসিটার জন্য, সেই সফলতার জন্য, সেই ঘুরে দাঁড়ানোর জন্য, সেই মানুষগুলোর জন্য যারা আসলেই চেষ্টা করে ঘুরে দাঁড়াতে চায়, তাদের জন্য আমি চেষ্টা করে যাব, আমি কাজ করে যাব ইনশাল্লাহ। এখন আমাকে মানুষ যতই খারাপ বলুক, দালাল বলুক, ওইটা বলুক, সেটা বলুক, আই ডোন্ট কেয়ার।